Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু স্ট্রাকচার দেখব। এই স্ট্রাকচারগুলো একটু অ্যাডভান্সড, সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তোলার জন্য আমাদের এই স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার জানা দরকার। দেখো, এগুলোকে আমরা ফিক্সড প্রেপোজিশনও বলে থাকি। সেন্টেন্সে যখন আমরা এগুলোকে ব্যবহার করি, এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করি, এই ভার্বগুলোকে ব্যবহার করি, ঠিক তারপরে আমরা এই প্রিপোজিশনগুলোরই ব্যবহার করব। ঠিক সেই কারণে আমরা এগুলোকে ফিক্সড প্রিপোজিশন বলে থাকি। সেন্টেন্সে যখন তোমরা এগুলোকে ব্যবহার করবে একটা স্ট্রাকচার হিসাবে মনে রাখলে তোমাদের খুব সহজেই মনে থাকবে সেন্টেন্সে আমরা এই ভার্বটার পরে, এই ওয়ার্ডটার পরে কোন প্রিপোজিশনটার ব্যবহার সেন্টেন্সে করব। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ফিক্সড প্রিপোজিশনটা দেখবো সেটা হলো ক্লিং টু, অর্থাৎ যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ক্লিং টু। ক্লিং টু যার অর্থ হলো চিপকে থাকা, আঁকড়ে ধরে থাকা। আমরা প্রায়ই এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। দেখো, আমরা সব সময় ক্লিং এর সাথে টু এর ব্যবহারই সেন্টেন্সে করব। যখন আমরা অর্থ করতে চাইবো চিপকে থাকা, কোনো কিছুর সাথে বা কারোর সাথে চিপকে থাকা বা কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকা। সেন্টেন্স দেখো, শিশুটি তার মায়ের সঙ্গে চিপকে থাকে। দ্য বেবি ক্লিংস টু হার মাদার। দ্য বেবি ক্লিংস টু হার মাদার। দেখো, এখানে আমরা ক্লিংস টু এর ব্যবহার করেছি, ক্লিং এর জায়গায় ক্লিংস এর ব্যবহার করেছি, কারণ এখানে যে সাবজেক্টটা আছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেন্টেন্সে এটা হলো একটা ভার্ব, এটা সেন্টেন্সে একটা ভার্বের কাজ করছে। ঠিক সেই কারণে আমরা এর সাথে একটা এস কে যোগ করেছি, ক্লিংস টু এর ব্যবহার করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার পুরনো বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে থাকে। হি ক্লিংস টু হিজ ওল্ড বিলিভস। হি ক্লিংস টু হিজ ওল্ড বিলিভস। যদি আমি বলি আমি পুরনো বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে থাকি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট ক্লিং টু মাই ওল্ড বিলিভস। আই ডোন্ট ক্লিং টু মাই ওল্ড বিলিভস। যদি আমি বলি সে তার পুরনো বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে থাকে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট ক্লিং টু হিজ ওল্ড বিলিভস। হি ডাজন্ট ক্লিং টু হিজ ওল্ড বিলিভস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে সাজাচ্ছি। যখন সেন্টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকছে, তখন আমরা সেন্টেন্সটাকে ডাজ দিয়ে নেগেটিভ করছি, ডাজ নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করছি। যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকছে, তখন আমরা সেখানে ডু নট এর ব্যবহার করে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করছি। এখানে যদি আমি বলতাম আমি আমার পুরনো বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে থাকি, তাহলে সেন্টেন্সটা কি হতো? I cling to my old beliefs. I cling to my old beliefs. আর এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব, তখন আমরা এখানে ডু নট এর ব্যবহার করব, কারণ এখানে আমরা কোনো এস এর ব্যবহার সেন্টেন্সে করিনি ভার্বের সাথে। ঠিক সেই কারণে হবে আই ডু নট ক্লিং টু মাই ওল্ড বিলিভস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, সে তার সাফল্যের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরেছিল। She clung to her dreams of success. She clung to her dreams of success. এবার যদি আমি বলি তারা অতীতকে খুব বেশি আঁকড়ে ধরে থাকে, তাহলে সেন্টেন্সটা কি হবে? They cling to the past too much. They cling to the past too much. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফিক্সড প্রিপোজিশনটাকে কি করে ব্যবহার করছি, এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর, দেখো এই স্ট্রাকচারটা, এই ফিক্সড প্রিপোজিশনটার ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া বা কোনো কিছুর হিসাব দেওয়া। এক্সাম্পল দেখো, তুমি কি হারিয়ে যাওয়া টাকাটার হিসাব দিতে পারবে? ক্যান ইউ অ্যাকাউন্ট ফর দ্য মিসিং মানি? ক্যান ইউ অ্যাকাউন্ট ফর দ্য মিসিং মানি? আরেকটা এক্সাম্পল দেখো, সে তার ভুলের কারণটা ব্যাখ্যা করতে পারেনি। হি কুডন্ট অ্যাকাউন্ট ফর হিজ মিস্টেক। হি কুডন্ট অ্যাকাউন্ট ফর হিজ মিস্টেক। যদি আমি বলি তোমাকে তোমার অদ্ভুত আচরণের কারণটা ব্যাখ্যা করতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইয়োর স্ট্রেঞ্জ বিহেভিয়ার। ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইয়োর স্ট্রেঞ্জ বিহেভিয়ার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অ্যাকাউন্ট ফরকে কি করে ব্যবহার করছি।
দেখো সেন্টেন্সে যখন আমরা এরকম স্ট্রাকচারে ব্যবহার করব, একটু অ্যাডভান্সড স্ট্রাকচারে ব্যবহার করব, আমাদের সেন্টেন্সটাও একটু অ্যাডভান্সড হয়ে যায়। আর যখন আমরা এগুলোকে আমাদের কনভারসেশনে ব্যবহার করি, কনভারসেশনটাও একটু অ্যাডভান্সড হয়ে ওঠে। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা অ্যাকাউন্ট ফর এর ব্যবহারটা বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা কোন অর্থে এটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো অথরিটি ওভার। অথরিটি ওভার। দেখো এই স্ট্রাকচারটার অর্থ হলো, এই ফিক্সড প্রিপোজিশনের অর্থ হলো কোনো কিছুর ওপর বা কারো ওপর কর্তৃত্ব থাকা বা অধিকার থাকা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, অথরিটি ওভারের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, বাবা মায়ের তাদের সন্তানদের উপর কর্তৃত্ব রয়েছে, বা আমরা এটাও বলতে পারি বাবা মায়ের তাদের সন্তানদের উপর অধিকার রয়েছে। প্যারেন্টস হ্যাভ অথরিটি ওভার দেয়ার চিলড্রেন। প্যারেন্টস হ্যাভ অথরিটি ওভার দেয়ার চিলড্রেন। অর্থাৎ বাবা মায়ের তাদের সন্তানদের ওপর অধিকার রয়েছে বা কর্তৃত্ব রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, রাজার পুরো রাজ্যের ওপর কর্তৃত্ব ছিল, বা রাজার পুরো রাজ্যের ওপর অধিকার ছিল। The king had authority over the entire kingdom. The king had authority over the entire kingdom. যদি আমি বলি তিনি প্রকল্পটির ওপর বেশি কর্তৃত্ব চান, তাহলে সেন্টেন্সটা কি হবে? He wants more authority over the project. He wants more authority over the project. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার, অথরিটি ওভারের ব্যবহার, কোনো কিছুর ওপর কর্তৃত্ব থাকা বা কোনো কিছুর ওপর অধিকার থাকা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো আকিন টু। আকিন টু, যেটার অর্থ হলো সদৃশ বা মতো। যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো দুটো জিনিসের মধ্যে সিমিলারিটি রয়েছে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এই ফিক্সড প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি, আকিন টু এর ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, তার ধারণাগুলো আমার মতোই। অর্থাৎ তার ধারণাগুলো আমার ধারণার মতোই। His ideas are akin to mine. His ideas are akin to mine. আরেকটা এক্সাম্পল দেখো, তার উত্তেজনাটা ছিল একটা শিশুর আনন্দের মতো। Her excitement was akin to a child's joy. Her excitement was akin to a child's joy. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে দুটো জিনিসের মধ্যে বা দুটো গ্রুপের মধ্যে সদৃশ বা সিমিলারিটি বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা, পরের ফিক্সড প্রিপোজিশনটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো এপাথি টুয়ার্ডস। এপাথি টুয়ার্ডস, যার অর্থ হলো কোনো কিছুর প্রতি উদাসীন, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, অন্যদের সাহায্য করার প্রতি মানুষের উদাসীনতা বাড়ছে। People's apathy towards helping others is increasing. People's apathy towards helping others is increasing. আরেকটা এক্সাম্পল দেখো, সে নতুন প্রকল্পটির প্রতি উদাসীনতা দেখিয়েছিল। She showed apathy towards the new project. She showed apathy towards the new project. আরেকটা এক্সাম্পল দেখো, অনেক মানুষ পশু অধিকার সম্পর্কে উদাসীনতা দেখায়। Many people show apathy towards animal rights. Many people show apathy towards animal rights. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, এই ফিক্সড প্রিপোজিশনটাকে কি করে ব্যবহার করছি। আমরা সবসময় এপ্যাথির পরে টুয়ার্ডস এর ব্যবহারই সেন্টেন্সে করব, যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছুর প্রতি উদাসীনতা বা উদাসীন থাকা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আনসার টু। আনসার টু, যার অর্থ হলো কোনো কিছুর উত্তর দেওয়া। দেখো আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করার সময় প্রায়ই কনফিউজড হয়ে যায়। কোনো প্রশ্নের উত্তর দেওয়া বোঝাতে আমরা প্রায়ই ব্যবহার করে ফেলি আনসার অফ সামথিং, আনসার অফ দিস কোয়েশ্চেন, আনসার অফ দ্যাট কোয়েশ্চেন, কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল হয়ে যায়। আমাদের সবসময় আনসার টু দিস কোয়েশ্চেন, আনসার টু দ্যাট কোয়েশ্চেন, আনসার টু ইয়োর কোয়েশ্চেন, এটার ব্যবহার করতে হয়, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। আনসারের পরে আমাদের সবসময় টু এর ব্যবহারই করতে হবে। এক্সাম্পল দেখো, সে আমার প্রশ্নের একটা উত্তর দিয়েছিল। She gave an answer to my question. She gave an answer to my question. আরেকটা এক্সাম্পল দেখো, আমি আমার প্রশ্নের একটা স্পষ্ট উত্তর চাই। I want a clear answer to my question. I want a clear answer to my question. সফলতার উত্তরটা হলো কঠোর পরিশ্রম। The answer to success is hard work. The answer to success is hard work. যদি আমি বলি তাদের প্রশ্নের উত্তরটা এখনো অজানা,
তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য আনসার টু দেয়ার কোয়েশ্চেন ইজ স্টিল আননোন। দ্য আনসার টু দেয়ার কোয়েশ্চেন ইজ স্টিল আননোন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা আনসার টু এর ব্যবহারটা কিভাবে করব। যখনই মনে আসবে আনসার অফ এর কথা, তখনই আমাদের এই ফিক্সড প্রিপোজিশনটার কথা মনে করতে হবে। সবসময় আমরা আনসারের পরে টু এর ব্যবহারই সেন্টেন্সে করব, কখনোই অফ এর ব্যবহার করব না। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো align with. align with. দেখো, যখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব তখন আমরা অর্থ করতে চাইবো কোনো কিছুর সাথে মিলে থাকা বা কোনো কিছুর সাথে সঙ্গতিপূর্ণ থাকা। যখন আমরা সারিবদ্ধ থাকার কথা বলবো, একটা কাজের সাথে আর একটা কাজ মিলে থাকা, সঙ্গতি রাখা, সঙ্গতিপূর্ণ থাকা, তখন আমরা সেন্টেন্সে align with এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, আমাদের পছন্দগুলো আমাদের লক্ষ্যগুলোর সাথে মেলা উচিত। Our choices should align with our goals. Our choices should align with our goals. আরেকটা এক্সাম্পল দেখো, তার কাজগুলো তার কথার সঙ্গে মিলে যায়, অর্থাৎ তার কাজগুলো তার কথার সাথে সঙ্গতিপূর্ণ। His actions align with his words. His actions align with his words. আরেকটা এক্সাম্পল দেখো, সিদ্ধান্তটি জনস্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। The decision aligns with public interest. The decision aligns with public interest. যদি আমি বলি আমি দলের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে চলতে চাই, বা আমি দলের সিদ্ধান্তের সঙ্গে তালমিল রেখে চলতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I want to align with the team's decision. I want to align with the team's decision. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো align with এর ব্যবহার। খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারটার ব্যবহার, এই ফিক্সড প্রিপোজিশনটার ব্যবহার সেন্টেন্সে করতে পারো। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফিক্সড প্রিপোজিশন। আমার মনে হয় প্রত্যেকটা ফিক্সড প্রিপোজিশনকে, প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, তো প্রত্যেকটাকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করো, সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে, আর এগুলোর ব্যবহার করে তোমরা তোমাদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.